আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে বিডি সংবাদের বিশেষ আয়োজন প্রবাস আলাপন। আজকের অতিথি হিসেবে যিনি আছেন নিউ ইয়র্ক প্রবাসী, গ্রাম বাংলা সুপার মার্কেটের প্রোপাইটর এবং জিওনেস গ্লোবালের ডাবল ডায়মন্ড ডিরেক্টর, যিনি আমাদের কমিউনিটিতে অত্যন্ত পরিচিত মানুষ, এবিসিসিআই আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ডিরেক্টরি বোর্ডের যিনি দায়িত্ব পালন করছেন মেম্বার হিসেবে। তিনি আমাদের জিওনাস সহ জিপি সহ এমএলএম বিজনেস নিয়ে যিনি কাজ করছেন দীর্ঘদিন ধরে। আজকে আমাদের অতিথি হিসেবে আমাদের বিডি সংবাদের প্রবাস আলাপন অনুষ্ঠানের তিনি কথা বলবেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের একজন প্রিয় মানুষ, জনাব মাসুদ রানা। আজকে আপনাকে আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি শুরু করার আগে প্রথমে আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাচ্ছি। অতঃপর আমাকে যিনি আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের প্রবাস আলাপনের গ্রন্থনা উপস্থাপনা যিনি দায়িত্বে আছেন এবং বিডি সংবাদের যিনি এডিটর আমাদের মোহাম্মদ জহির হক বশির ভাই, ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজকের প্রোগ্রামে এবং ওনাকে যিনি সার্বিকভাবে সহযোগিতা করতেছেন আমাদের আসিফ আহমেদ সানি ভাই, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। উনি সর্বোচ্চ লেভেলের সহযোগিতা করার কারণে এই প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে দীর্ঘদিন যাবৎ। আজকে যদিও আমি মনে হয় 19তম পর্বে আছি, রাইট? 20তম পর্ব। তার মানে আমার আগে আরো 19টি পর্ব সাকসেসফুলি কিন্তু পরিচালিত হয়েছে। এটা দেখে বোঝা যাচ্ছে এটা অত্যন্ত জনপ্রিয় একটি প্রোগ্রাম হতে যাচ্ছে সবার কাছে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকল দর্শকদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে পরবর্তী 40-45 মিনিট থাকার জন্য, অত্যন্ত মনোযোগ সহকারে তথ্যগুলো বোঝার চেষ্টা করার জন্য। ধন্যবাদ সবাইকে। অত্যন্ত চমৎকার করে আমরা শুনছিলাম আমাদের আজকের অতিথির মুখ থেকে, জনাব মাসুদ রানা সাহেব। তিনি বলছিলেন আমরা নতুন বছরের দ্বার প্রান্তে, আমরা 2024 সালকে অতিক্রম করে 2025 সালে আমরা শুভ সূচনা লগ্নে। আমি বলবো অতীতের সব গ্লানি দুমড়ে মুচড়ে ঝরে যাক শীতের শুকনো পাতার মতো। আগামীর দিনগুলো হোক সুন্দর এবং প্রতিটি দিনে যেন আমাদের সাফল্য, আমাদের সম্ভাবনাগুলো আমাদেরকে ছুঁয়ে যায়। আমাদের পিছনে যারা কষ্ট যারা পেয়েছে, যাদেরকে কষ্ট দিয়েছি কোনো কারণে ওঠা বসায় চলাফেরায়, তারা প্রত্যেকে একে অপরকে আমরা ক্ষমা করে দিই এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো নিয়ে আমরা কাজ করি, সামনে এগিয়ে যাই। সেই প্রত্যয় নিয়ে আজকে আমাদের আজকের এই আয়োজনে যারা প্রবাসের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমাদের দেশের চাকাকে পরিচালিত করছেন, দেশের চাকাকে গ্রো করছেন এবং সারা বিশ্বের মধ্যে যারা আমাদের দেশকে প্রমোট করছেন, এই প্রবাস আলাপন আয়োজনের মাধ্যমে বিডি সংবাদ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের বিডি সংবাদ অনলাইন পোর্টাল এবং আমাদের এই অনুষ্ঠানে যারা আমাদেরকে সাপোর্ট দিয়ে আসছেন, বিভিন্ন সুন্দর পরামর্শ দিচ্ছেন এবং শেয়ার দিচ্ছেন, অনুষ্ঠানটিকে উপভোগ করছেন, প্রত্যেকেই আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা এবং সেই সাথে আমাদের বন্ধু পরিবার। আমরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই আয়োজনে যিনি অতিথি আছেন তার কাছ থেকে আমরা আজকে শুনবো। আমরা প্রথমে জানতে চাইবো গ্রাম বাংলা সুপার মার্কেট যিনি প্রতিষ্ঠা করেছেন, যিনি এটার প্রোপাইটর হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা আপনার কাছ থেকে জানবো এই প্রতিষ্ঠানটির গল্পটা কি, কেন আপনি আমেরিকাতে হালাল ফুডের এই প্রতিষ্ঠান, গ্রোসারি প্রতিষ্ঠানটি সেবামূলক মানসিকতা নিয়ে শুরু করলেন। ধন্যবাদ জহির ভাই আপনাকে। তো আমি এভাবে বলতে চাই, আমাদের আমেরিকায় প্রায় 5 লক্ষ, স্পেশালি নিউ ইয়র্কে 5 লক্ষর মতো বাঙালি বসবাস করে। আর বাঙালিদের জন্য বাংলা খাবারের চাহিদা সবসময় অনেক বেশি। আমরা যদিও দীর্ঘদিন আমেরিকায় থাকি, তথাপি আমাদের পছন্দের খাবার কিন্তু বাংলা খাবার। আমরা বাংলা খাবারই খাই, আমরা হালাল খাবার খাই যারা মুসলিম, আমরা এই বিষয়ে যথেষ্ট সচেতন। তো সেই চাহিদার আঙ্গিকে আমরা গ্রাম বাংলা সুপারমার্কেট তৈরি করেছি, যেটা 204-12 হিলসেড এভিনিউ, জ্যামাইকায়, হলিক্সে বেসিক্যালি অবস্থিত।
তো এই হলিস এই গ্রাম বাংলা প্রতিষ্ঠানটি আপনি কত বছর আগে প্রতিষ্ঠা করেছেন এটাও যদি একটু জানাতেন, আর এটি হলো এড্রেসটা একটু আর মোবাইল নাম্বারটা একটু যদি বলে দিতেন। জি আমি বলতেছি। তো প্রথমত আমাদের 4 বছর আগে মূলত এই সুপার মার্কেটটির জন্ম হয়, যেখানে আমি ছিলাম না ফাউন্ডারদের মধ্যে। আমি পরবর্তীতে দ্যাট মিনস এবছরের 2024 সালের ফেব্রুয়ারি থেকে মূলত আমি এর সাথে আসি। তো যেহেতু আমি দেখেছি যে এই অঞ্চলে সুপার মার্কেটের ব্যাপক চাহিদা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 204-12 হিলসাইড এভিনিউ হলিস, নিউ ইয়র্ক 11423, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস জামাইকাতে, রাইট? জামাইকাতে। এই সুপার মার্কেটের প্রায় 24 ব্লক পশ্চিমে আসলে আমরা অন্য সুপার মার্কেট পাবো, আর পূর্ব দিকে গেলে প্রায় 50 ব্লক পূর্ব দিকে যেতে হবে অ্যানাদার সুপার মার্কেট পেতে হলে। দ্যাট মিনস এর আশেপাশে অন্য কোনো সুপার মার্কেট কিন্তু আর নেই। কিন্তু এর আশেপাশে প্রায় 30,000 বাঙালি বসবাস করে। তাদেরকে অনেক দূরে গিয়ে খাবারের চাহিদা পূরণ করতে হয়। সেই চাহিদার আলোকে আমরা চিন্তা করলাম এখানে একটা আমাদের সুপার মার্কেট করলে আমাদের প্রবাসীদের জন্য তথা এই অঞ্চলে বাঙালিদের জন্য অনেক বড় সুবিধা হবে। সেই বাঙালিদের সুবিধার কথা বিবেচনা করে মূলত 4 বছর আগে এই সুপার মার্কেটটির যাত্রা শুরু করেছে, এবং আমি এবছরের ফেব্রুয়ারি থেকে এর সাথে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের মূল উদ্দেশ্য এবং আপনার সঙ্গে আছেন নিচিত্রা এবং সাথে দীপক দাস দাদা, ওনারাও আছেন, রাইট? জি জি জি, ওনারা আমার সাথে পরিচালক হিসেবে আছেন। তো যেটা বলতে চাচ্ছিলাম যে বেসিক্যালি আমাদের জন্য হালাল খাবার পরিবেশন করার দায়িত্ব আমরা নিয়েছি, প্লাস তুলনামূলক কম দামে প্রচলিত বাজারে যারা আমাদের কম্পিটিটর তাদের চেয়ে ন্যূনতম 10% কম দামে আমরা খাবার পরিবেশনের জন্য অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি আমাদের একটা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ রয়েছে। সেটি কি? এটা যদি আমাদের প্রথম সুপার মার্কেট, কিন্তু আমরা 2025 সালে আমাদের আরেকটা সুপার মার্কেট করতে যাচ্ছি জ্যাকসন হাইডে। 2026 সালে আমরা ব্রুকলিন, ওজন পার্ক, স্ট্যাটেন আইল্যান্ডে আমরা সুপার মার্কেট করতে যাচ্ছি, এবং লং আইল্যান্ডেও আমাদের করার পরিকল্পনা রয়েছে। তো আমাদের ব্যতিক্রমধর্মী উদ্যোগটি হচ্ছে মূলত যারা আমাদের রেগুলার ক্রেতা তাদেরকে আমরা অফার দিচ্ছি শেয়ার হোল্ডার হওয়ার জন্য, যেখানে তিনি তার লভ্যাংশ দিয়ে প্রতি মাসে বাজার করতে পারবেন। তার মানে যদি কোনো শেয়ার হোল্ডার মাত্র 20,000 টাকা আমাদের সাথে পার্টিসিপেট করে শেয়ার হিসেবে, তাহলে সে প্রতি মাসে যে টাকা মানে $20,000 যদি সে আপনাদের সাথে পার্টিসিপেট করে, $20,000 শেয়ার কিনে, তাহলে সে যে টাকা আমাদের ইনভেস্ট এক একটা সুপার মার্কেটে লাইক $1 মিলিয়ন ইনভেস্ট, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাকে আমরা 20,000 টাকা দিয়ে একটা যদি শেয়ার দিই, তাহলে সে আনুমানিক $400 থেকে $500 প্রতি মাসে লভ্যাংশ পাবে। সেই লভ্যাংশের টাকা দিয়েই সে কিন্তু আমাদের এখান থেকে কেনাকাটা করতে পারবে, যা দিয়ে তার প্রতি মাসের একটা ফ্যামিলি সাধারণত 500-600 টাকা গ্রোসারি লাগে, $500-600, সেই লভ্যাংশটা তার কাভার হয়ে যাবে। তার মানে অনেক সময় এই 500 টাকা অনেক বড় কিছু একটা পরিবর্তন করতে পারে আর্থিক। তো আমরা প্রত্যেকের উদ্বুদ্ধ করতেছি, সঞ্চয় আগ্রহী করতেছি, যেন তারা ইনভেস্ট করতে পারে আমাদের সাথে সমবায় ভিত্তিতে, যেখান থেকে তাদের ভালো একটা সাপোর্ট আসতে পারে। অন্তত গ্রোসারিটা আমরা এখান থেকে তাদেরকে ফ্রি দিতেছি, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, লভ্যাংশ টাকায় সে গ্রোসারি পাচ্ছে। এটা আমাদের একটা ব্যক্তিগতধর্মী উদ্যোগ, এবং প্রথম সুপার মার্কেট হলেও আমরা যখন অন্যান্য সুপার মার্কেটগুলো করবো চেইন সুপার মার্কেটের মতো তখন ওয়ার্ক করবে। আপনি জ্যাকসনহেডের এরিয়ার লোকরা জ্যাকসনহেড থেকে নিবে, যেহেতু তাদের প্রত্যেকের আমরা বাসায় খাবার পৌঁছে দেবো। এটা আমাদের আলাদা পরিকল্পনা। মানুষ প্রচুর ব্যস্ত, এখানে 5 দিন 6 দিন 7 দিন মানুষ কাজ করে। তো এই সুপার মার্কেটের সে শুধু একটা টেক্সট করবে এই জিনিস আমার দরকার এই অ্যাড্রেসে, তার বাসায় সেই অ্যাড্রেসে ওইটা পৌঁছে যাবে। তো আমরা প্রত্যেকের বাসায় খাবার পৌঁছিয়ে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, যেন তাদের এই ক্ষেত্রে তাদের সময় নষ্ট না করতে হয়, যেহেতু টাইম ইজ মানি। জি জহির ভাই। অত্যন্ত চমৎকার করে বলছিলেন যে আপনি আপনাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের নিউ ইয়র্ক প্রবাসী যারা জামাইকাতে আছেন, আপনার হিলসাইড এরিয়াতে যারা আছেন, বিশেষ করে তারা যদি কেউ উদ্যোগ নিতে চায় $20,000 তারা আপনার এই প্রতিষ্ঠানে যদি ইনভেস্ট করে, তাহলে সে তার পুরো মাসের বাজারটা এখান থেকে লাভ্যাংশ থেকে
পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে এটি সামাজিক দায়বদ্ধতা থেকে আপনি এই প্রতিষ্ঠান চালু করেছেন এবং আপনি সম্পৃক্ত হয়েছেন। অত্যন্ত স্বাগত জানাই, আপনাকে সাধুবাদ জানাই। এই প্রতিষ্ঠানের চেইন সুপার মার্কেটের যে সিস্টেম, এই সিস্টেমের কারণে যারা উপকৃত হতে চান তারা আসতে পারেন। বিশেষ করে আপনার কাছ থেকে এই আরেকটি বিষয় একটু জানতে চাইবো, সেটি হলো যে আপনি আমেরিকান বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, যেটি এবিসিসিআই, এটির অ্যাডভাইজারি কমিটিতে আপনি আছেন। সেই সাথে আপনি ডাবল ডায়মন্ড, যেটা আপনি এই প্রতিষ্ঠানটি, যেটা আপনি এমএলএম বিজনেস থেকে কাজ করেছেন দীর্ঘদিন, যেখানে আপনি জিওনাস এবং জিফো এর সাথে কাজ করেছেন। এর গল্পটা কি একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন প্লিজ। ধন্যবাদ আপনাকে চমৎকার কোশ্চেন করার জন্য। বেসিক্যালি আমার কর্মজীবনী শুরু হয়ে নেটওয়ার্ক মার্কেটিং থেকে। বাংলাদেশে আমি 12 বছর নেটওয়ার্ক মার্কেটিং করেছি। উত্তর আমেরিকায় আমি হয়তো প্রথম বাঙালি যিনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে ফুল টাইম হিসেবে কাজ করি। আজ থেকে 12 বছর আগে যখন আমি এদেশে আসি, তখন আমি 7 দিনের মধ্যে জয়েন করি এসিএন নামে একটা কোম্পানিতে, যেখানে আমি 5 বছর কাজ করেছি। ওখানে আমি রিজনাল ভাইস প্রেসিডেন্ট হয়েছিলাম। অতঃপর আমি জেনাস গ্লোবালে 2017 সালের ফেব্রুয়ারি মাস থেকে কার্যক্রম শুরু করি এবং বর্তমানে সারা পৃথিবীতে প্রায় 1,30,000 লোক আমার সাথে কাজ করে জেনাস গ্লোবালে। তারা আমার সাথে মেম্বার হিসেবে আমার টিমে রয়েছেন। তো এই যে 1,30,000, গতকালকে আমাদের একটা চমৎকার মিটিং হয়েছে জেনাস গ্লোবালের। এটা আমাদের যদিও 2.0, কারণ মধ্যে 2 বছর আমরা জেনাস গ্লোবাল থেকে একটু ডিটাচড ছিলাম, কারণ ম্যানেজমেন্টের পরিবর্তনের কারণে তারা ট্রানজিশন পিরিয়ডটা অনেক দীর্ঘ নিয়েছিল। তো এখন আমরা গতকালকে থেকে অফিসিয়ালি আবার জেনাস গ্লোবাল সবাই মিলে কাজ শুরু করেছি একটা চমৎকার মিটিং এর মাধ্যমে। প্রতি সপ্তাহে আমাদের মিটিং থাকবে ফাল্গুনি রেস্টুরেন্টে প্লাস আমাদের জ্যাকসনের অফিসে। পাশাপাশি প্রতি মাসে একটা আমরা বড় প্রোগ্রাম করব, যেখানে 100 লোক থাকবে, যেখানে স্টেটের অ্যাসেম্বলিম্যান থাকবেন, যেখানে আমাদের গভর্নর অফিসের লোক থাকবেন এবং আমাদের বাঙালিদের তারা সেলিব্রেট করবেন। ভালো কাজে যারা করবে, যারা ভালো ভালো র্যাঙ্ক অ্যাচিভ করবে, তাদেরকে তারা সেলিব্রেট করবে। দেখেন, মেইন স্ট্রিমের সাথে আমাদের বাঙালিদের কানেকশন বিল্ড করার জন্য মূলত এটি একটি প্ল্যাটফর্ম। এখন একজন লোক যখন রিকগনাইজ হয়, তাকে কিন্তু সম্মাননা দেবে কি অ্যাসেম্বলিম্যান কিংবা কংগ্রেসম্যান কিংবা সিনেটর কিংবা গভর্নর। এই উদ্যোগটা আমরা নতুন অঙ্গিকে নিয়েছি। তো চলুন আমরা একটু পিছনে যদি যাই। জেনাস গ্লোবাল আমি শুরু করেছিলাম 2017 সালে। আমি এখানে 11 মাসে ডায়মন্ড হয়েছি। আমি 26 মাসে ডাবল ডায়মন্ড হয়েছি। যেটা করতে ডায়মন্ড হতে একজন আমেরিকানদের ন্যূনতম 5 বছর লাগে, সেখানে আমি ফুল টাইম যেহেতু করেছি, এজন্য আমি 1 বছরে ডায়মন্ড 11 মাসে ডায়মন্ড হয়েছিলাম, 26 মাসে ডাবল ডায়মন্ড হয়েছি। এটা আসলে ইতিপূর্বে কোনো রেকর্ডে এই কোম্পানি নাই। তো এখানে কারণ কি, আমাদের বাঙালিরা কাজে যখন মনোযোগী হয় তখন কাজ ছাড়া আর কিছুই বোঝে না। আমার সাথে অসংখ্য লোক ফুল টাইম কাজ করেছে, যাদের ফলশ্রুতিতে কিন্তু আমাদের এই অ্যাচিভমেন্ট। এটা আমার একার অ্যাচিভমেন্ট না, আমাদের অ্যাচিভমেন্ট। আমার টিমে আরো 4 জন ডায়মন্ড আছেন। একজন কানাডা থেকে আছেন কে এম ফরহাদ ভাই, এছাড়া মান্নান ভাই আছেন আমেরিকায়, মিন্টু কুমার আছেন আমেরিকায়, সোহেল চৌধুরী আছেন আমেরিকায়। তাদের প্রত্যেকের সহযোগিতায় 1,30,000 লোকের একটা টিম তৈরি করেছি আমরা ওয়ার্ল্ডের 107টি দেশে। বাংলাদেশেও তার মধ্যে প্রায় 80,000 ডিস্ট্রিবিউটর আমাদের সাথে রয়েছে। তো নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে এখানে আপনার সাথে একটু ইন্টারাপ্ট করতে চাই যে আপনার এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে বিশেষ করে অনেকের অনেক রকম একটু বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ একটা ধারণা, যে বৈশাখী টিভি চ্যানেলটা যে নিয়েছিল, নিয়েছিল, এইসব বিষয়গুলো নিয়ে অনেকে একটা বিরূপ ধারণা ছিল। তো এটাকে আমরা ওভারকাম করে কিভাবে এই আসলে সত্যিকার অর্থে ওয়ার্ল্ডে তো এই বিজনেসটা রয়েছে, সেটিও যদি একটু আপনি ক্লিয়ার করেন, জাস্ট আপনার সাথে একটু এই জিনিসটা একটু শেয়ার করতে চাই। ভেরি গুড কোশ্চেন তার আগে করেছেন আমি আমাদের আপনি। যারা মানে সংযুক্ত হয়েছেন এর মধ্যে অতিথি সাউন্ড একটু কম আসছে বলতেছে একজনে, তারপর একজন বলতেছে আচ্ছা অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, অনেক ধন্যবাদ জানাচ্ছে। তো অতিথি সাউন্ড একটু কম হচ্ছে বলতেছে, তো এই জন্য একটু আপনি সাউন্ড করে লাউডলি বলার জন্য অনুরোধ করছেন একজন। ওকে, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমি জরুরি কথা বলবো যাতে আপনারা বুঝতে সহজ হয়। তো যেটা বলেছিলেন আপনি, চমৎকার কোশ্চেন। এটা একটা আসলে প্রত্যেকটা লোকের কোশ্চেন। যেহেতু বাংলাদেশে ডেস্টিনি 2000 লিমিটেড নেটওয়ার্ক মার্কেটিং এর পায়োনিয়ার, সেক্ষেত্রে ডেস্টিনি 2000 লিমিটেডের শেষ রেজাল্টটা মানুষ ভালোভাবে দেখেনি। এটা মিডিয়া এবং সরকারি ষড়যন্ত্রের শিকার হয়ে 12টি বছর বন্দী ছিল
এখন এবছরের 2025 সালের 5ই জানুয়ারি আবার তারা অফিসিয়ালি কার্যক্রম শুরু হতে যাচ্ছে নতুন সরকারের সহযোগিতায়। বিগত সরকার আমরা সবাই জানি যারা ফ্যাসিস্ট সরকার, মানুষ তাদেরকে লাস্ট রেজাল্টটা দেখিয়েছে, 16 বছর পরে তারা কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার মানে আমরা বুঝতে পারি জনগণ কতখানি তাদের প্রতি বিরক্ত হলে তারা পালিয়ে যায়, কত বড় গণ আন্দোলন হয়েছে। আমরা আগস্টের আন্দোলন দেখেছি, জুলাইয়ের আন্দোলন দেখেছি। তো এই যে জুলাই আন্দোলনের রেজাল্ট আগস্ট আন্দোলনে এসছে, এই আন্দোলনটা কেন হয়েছে? মানুষ প্রতিটা জায়গায় এই বিগত সরকারের ফেসিস্ট কার্যক্রমের কারণে কিন্তু বিরক্ত, এবং ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানিকে তারা কিন্তু বন্ধ করে দিয়েছে, তার কার্যক্রম 12 বছর বন্ধ করে রেখেছে। দ্যাট মিনস একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রিকে গলা চেপে তারা হত্যা করেছে। এটা শুধু ডেস্টিনি তা না, গ্রামীণ আপনারা যদি যান, গ্রামীণ ফোন বলেন বা গ্রামীণ গ্রুপকে, ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানকেও কিন্তু এভাবে কোণঠাসা করে রাখা হয়েছে। এরকম অসংখ্য এনজিও কিন্তু তাদের কোণঠাসা, তাদের দ্বারা যারা মতের বিপক্ষে ছিল তাদেরকেই তারা বন্ধ করে দিয়েছে কিংবা কোণঠাসা করে রেখেছে। যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এই এত সম্ভাবনাময় একটা ইন্ডাস্ট্রি, যেখানে বাংলাদেশের প্রায় 2 কোটি লোক নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত, এই ইন্ডাস্ট্রিটা বন্ধ কিংবা স্বীকৃতিহীন হিসেবে ছিল। তো আমরা আমেরিকায়, আমি 12 বছর আগে যখন ডেস্টিনি বন্ধ হয় তারপর এসে আমি আবার এখান থেকে মানুষের মনের যে একটা ভুল ধারণা, এটা অনেকটাই আমি ওভারকাম করতে সক্ষম হয়েছি, স্পেশালি আমেরিকায়। তো আপনি যেটা জহির ভাই বলেছেন যে মানুষের ভুল ধারণা, কোনো নতুন আবিষ্কার যখন হয় তখন মানুষ এটাকে ভুল হিসেবেই নেয়। যেমন প্রথম যখন কম্পিউটার আসছে, মানুষ বলছে এই কম্পিউটার অসংখ্য লোকের বেকার করবে, কিন্তু মানুষ বুঝতে পারেনি এই কম্পিউটার কিভাবে হেল্প করেছে মানুষকে। তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক মার্কেটিং যদি মানুষ বুঝে, তাহলে বাংলাদেশের কোনো লোক বেকার থাকার কোনো কারণ নেই। আমেরিকায় আমরা যারা স্ট্রাগল করতেছি, অনেক কষ্ট করতেছি, তারা যদি নেটওয়ার্ক মার্কেটিং শেখে তাহলে তাদের জবটা এত কঠিন হবে না, তারা ইজিলি ইনকাম করতে পারবে। যেমন আমি যদি কাজ নাও করি, আমার কিন্তু বাসা ভাড়া নিয়ে চিন্তা করতে হয় না, খাবারের নিয়ে চিন্তা করতে হয় না, এবং আমার যত খরচ আছে এটা নিয়ে চিন্তা করতে হয় না। আমি রেঞ্জ রোভার চালাই, আমি মার্সিডিজ চালাই। এটা বাঙালিদের মধ্যে খুব কম লোকই আছে যারা রেঞ্জ রোভার চালায়, যেহেতু চালায়। কারণ এটা কিভাবে সম্ভব হয়েছে? বিকজ অফ নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। আমার মাত্র 43 বছর বয়স, বাট এর মধ্যেই আমি আমার আর্থিক স্বাধীনতায় পৌঁছে গেছি। আমি কাজ না করলেও আমার সংসার চলবে। সো এটা সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু এই ইন্ডাস্ট্রি। তো আমাদের ভুল ধারণাকে ভেঙে আমরা যদি জানি, তাহলেই কিন্তু আমরা স্বাবলম্বী হতে পারি, সচ্ছল হতে পারি। কিন্তু আমরা যদি মনে করি কেউ একজন বলেছে চিলে কান নিয়ে গেছে, চিলে পিছিয়ে দৌড়েই যদি আমরা কানে হাত না দিয়ে, তাহলে কিন্তু আমরা এই এত বড় সুযোগ থেকে বঞ্চিত হব। আমি সবাইকে আহ্বান জানাবো, নেটওয়ার্ক মার্কেটিং জানুন, শিখুন, বুঝুন। থ্যাংক ইউ জহির ভাই, ভালো কোশ্চেন করার জন্য। অনেক চমৎকার করে আমাদের আজকে যে অতিথি উনি বলছিলেন যে নেটওয়ার্ক মার্কেটিং এর যে আমাদের ভুল ধারণাটা আছে, সেই ভুল ধারণাটাকে আমরা কিভাবে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে যিনি আমেরিকাতে 12 বছর ধরে কাজ করেছেন, দেশের বাইরেও বিভিন্ন জায়গায় উনি ওনার বিভিন্ন স্পিচ দিয়েছেন, দেশের মধ্যে আমেরিকাতে যে বিষয়গুলো উনি অবতারণা করেছেন, তার মধ্যে এর মধ্যে কিছুদিন আগেও আগস্টের যে বিষয়গুলো তিনি তুলে এনেছেন। কারণ ফেসিস সরকারের কথা বলে যে এই যে ফেসিস সরকারের কারণে যে মানে এটা 12 বছর যাবত যে বন্দী ছিল এই নেটওয়ার্ক মার্কেটিংটা, আসলে এখান থেকে অনেকেই উপকৃত হয়েছিল। যুব সমাজ বিভিন্ন, তারা ড্রাগ অ্যাডিক্টেড না হয়ে তারা এখানে চলে এসেছিল, কাজের মধ্যে তারা মনোনিবেশ করছিল। তো সেই বিষয়টা আমরা পজিটিভ দিকে দেখছি। কিছুদিন আগেও আমেরিকাতেও ডিসেম্বরের 8 তারিখে ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট এটি প্রোগ্রাম হয়েছিল, অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ইউএসএ। কিন্তু চমৎকার সফল প্রোগ্রাম হয়েছিল, এখানে আমিও অ্যাটেন্ড করেছিলাম। তো এখানে একটা সুভিনিরও বের হয়েছিল, সুন্দর সুভিনির একটা বের হয়েছিল, যেটা আপনারা দেখে থাকবেন। এখানে কেটিও বলছিলেন আমেরিকার গভর্নর। এটি আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছি যে আপনার প্রত্যেকটি সুন্দর সুন্দর উদ্যোগ, এই উদ্যোগগুলোতে আপনি যুব সমাজকে নিয়ে চিন্তা করছেন, কাজ করছেন, এবং আপনি যারা বিজনেস কে যারা ওন করে তাদেরকে নিয়ে আপনি ভাবছেন। তো আমি বলতে চাই যে আমাদের নিউ ইয়র্কে অনেকেই আসছে বাংলাদেশ থেকে নতুন, তারা কাজ পাচ্ছে না, তারা বিভিন্ন জায়গায় তারা মানে কাজ খুঁজছে।
এবং অনেক বিষয় নিয়ে তারা, এই যে ডোনাল্ড ট্রাম্প আসছে, তো এরা এদেরকে নিয়ে আপনার কি কোনো পরিকল্পনা আছে কিনা বা চিন্তা আছে কিনা, বা এই বিষয়গুলো যদি আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে, আবারও চমৎকার কোশ্চেন করে যাচ্ছেন একের পর এক। তো বেসিক্যালি দেখেন, আমি কিন্তু একটু আগে কভার করেছি একটা পার্ট, যে আমাদের কোনো একটা স্কিল যদি আমরা ডেভেলপ করি তাহলে কিন্তু আমরা কঠিন কাজটা করতে হয় না। আমাদের লোকরা এখানে যখন আসে তখন তাদেরকে মূল্যায়িত করা হয় কত ঘন্টা কাজ করতে পারে, দ্যাট মিনস শ্রমিক হিসেবে। কিন্তু আমরা যদি একটা স্কিল ডেভেলপ করি, আমাদের যে কোনো স্কিল হতে পারে, তাহলে আপনি কিন্তু প্রফেশনাল জব লেভেলের ইনকাম করবেন। একজন প্রফেশনাল লোক কিন্তু ন্যূনতম $70 থেকে $80 পার আওয়ার ইনকাম করে। সেক্ষেত্রে একজন নন স্কিল ওয়ার্কার কিন্তু সর্বোচ্চ $15 ইনকাম করে এদেশের গভর্নমেন্ট রেট অনুযায়ী। তো যেখানে $15 ভার্সেস $70 অনেক বড় তফাৎ। শুধু একটা স্কিল ক্যাটাগরিতে আপনি যদি যান তাহলে আপনি এই লেভেলে ইনকাম করতে পারতেছেন। একটু চিন্তা করে দেখেন, যে কোনো বিষয়ে দক্ষ হওয়ার জন্য ওই বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা খুব বেশি প্রয়োজন। অতঃপর সেই বিষয়ে কন্টিনিউ প্র্যাকটিস করলে আপনার কিন্তু দক্ষতা আসবে। তো আমাদের এখানে কন্টিনিউ প্র্যাকটিসের জন্য যথেষ্ট ট্রেনিং রয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিতে অসংখ্য লোকের কাজের সুযোগ রয়েছে। শুধু বুঝতে হবে কাজটা কিভাবে করব, আর এর প্রয়োজনীয় প্রশিক্ষণগুলো এই ইন্ডাস্ট্রি ফ্রি দিচ্ছে আপনাকে। আপনার প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। আমরা যেভাবে একটা লোককে অফার করি, সপ্তাহে 10 থেকে 15 ঘন্টাও যদি আপনি কাজ করেন, 5 থেকে 7টা ট্রেনিংও যদি করেন ন্যূনতম, আপনার পক্ষে একটা চমৎকার আয় পৌঁছানো সম্ভব 6 থেকে 24 মাসের মধ্যে। এই দেখেন, 5 থেকে 7টা ট্রেনিং নিয়ে একটা লোক কাজ শুরু করতে পারতেছে। অতঃপর কিন্তু কন্টিনিউ তাকে ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে দক্ষ হওয়ার জন্য। মূলত যখন আপনি দক্ষ হবেন তখনই কিন্তু আপনার ইনকামটা ডেভেলপ হবে। কিন্তু মানুষের সমস্যা হচ্ছে তারা ওভারনাইট ইনকাম চায়। সাকসেসের সবচেয়ে বড় যে প্রিন্সিপাল, সেটা হচ্ছে সাকসেস কখনো ওভারনাইটে আসে না। সাকসেস কখনো এলিভেটরের মাধ্যমে সাকসেসে পৌঁছানো যায় না, পৌঁছাতে সিঁড়ি বেয়ে বেয়ে। সাফল্যের প্রত্যেকটা সিঁড়ি পার হয়ে আপনাকে সফলতার শীর্ষে আসতে হবে। আর ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের ধৈর্য থাকে না, এটা হচ্ছে মেইন সমস্যা। তারা এসে রেডিমেড খাবারটা চায়। তো আপনাকে 2 থেকে 3 বছর ধৈর্য সহকারে যদি আমাদের এই ইন্ডাস্ট্রির সাথে থাকেন, আপনি ভালো একটা ইনকামে যেতে পারবেন। তো এই 2 থেকে 3 বছর আপনার হচ্ছে ট্রানজিশন পিরিয়ড ভাবতে পারেন, কিংবা এডুকেশনাল লাইফ ভাবতে পারেন। আপনাকে আরো 2 থেকে 3 বছর এডুকেটেড হতে হবে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, তাহলে আমরা মিলিয়নস অফ পিপলের কর্মসংস্থান তৈরি করতে পারবো। স্পেশালি আমেরিকায় প্রায় 10 মিলিয়ন পিপল ফুল টাইম নেটওয়ার্ক করে, 10 মিলিয়ন পিপল। আমরা এটা কিন্তু জানি না। আমরা বাংলাদেশে দেখেছি বাংলাদেশের আঙ্গিকে, বাট আপনি যদি আমেরিকায় মেইন স্ট্রিমে যান, আমি এসিএনএ কাজ করেছি 5 বছর, যেখানে ডোনাল্ড ট্রাম্প ছিলেন একজন মালিক, যিনি আমাদেরকে ট্রেনিং করিয়েছেন। আমি 3 দিন ট্রেনিং করেছি ওনার। ওনার কথাগুলো এমন, দেখো তোমরা প্রত্যেকটা লোক এখানে এদেশে আসো যখন ইমিগ্রান্ট, তখন অনেক কষ্ট করো। তোমরা এই কষ্টটা যদি 10 বছরের সাথে অঙ্ক করো, তুমি 10 বছর কষ্ট করে যা ইনকাম করবা, তার চেয়ে 2 থেকে 3 বছর ট্রেনিং করে যদি তুমি পরবর্তী 7-8 বছর কাজ করো, তুমি 10 গুণ বেশি ইনকাম করবা। কিন্তু মানুষ ওই যে 2 থেকে 3 বছর কষ্ট করতে চায় না। এই 2 থেকে 3 বছর কষ্ট করলে কিন্তু তার লাইফটা চেঞ্জ হয়ে যায়, যেটা আমার হয়েছে। আমি এটা জানি, যেহেতু আমার বাংলাদেশে এটার এডুকেশন আছে। তো আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা একটু ধৈর্য সহকারে শেখার মানসিকতা তৈরি করবেন। কোনো কিছু এসেই করার জন্য আপনি রেডি না। যেমন আমেরিকায় যারা গাড়ি চালায়, উবার চালায়, তারা কিন্তু বাংলাদেশে গাড়িও কোনোদিন চালায় নাই। সে কিন্তু এসে মাইন্ড সেট করেছে আমি ট্রেনিং করব, ট্রেনিং করে আমি উবারের লাইসেন্স নেব, অথবা আমি উবার করব। মাসে $6,000-7,000 ইনকামের যে ট্রেনিংটা, তার কিন্তু বাংলাদেশে ছিল না। সে মাইন্ড সেট করেছে আমি এই ট্রেনিংটা করে আমি উবার চালাবো। হয়তো তার 6 মাস লেগেছে উবারে পৌঁছাতে, ওঠা পর্যন্ত। কিন্তু এই 6 মাস কিন্তু সেখানে ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু যখন আমাদের সাথে আসে, তখন প্রথম মাস থেকে সে ইনকাম করতে চায়। আমাদের সিস্টেমটাই হচ্ছে আপনাকে 6 থেকে 24 মাস ধৈর্য সহকারে কাজটার সাথে লেগে থাকতে হবে। এর আগে আপনি ইনকাম চিন্তা করতে পারবেন না। পরবর্তী 10 বছরে যা ইনকাম করবেন, যে কোনো ইন্ডাস্ট্রি ইনকামের চেয়ে ডাবল থেকে 4 গুণ বেশি হবে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। জি জহির ভাই।
অনেক চমৎকার করে আপনি বলছিলেন দেশে এবং প্রবাসে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন প্রত্যেকের জন্য একটি চমৎকার আয়োজন এটি বিডি সংবাদে প্রবাস আলাপন। আর এটি সুপ্রিয় দর্শক এবং শ্রোতা যারা আপনারা আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে সাপোর্ট দিয়ে আসছেন, আপনারা আমাদের এই অনুষ্ঠানটিকে শেয়ার দিয়ে দিতে পারেন, আপনারা আপনাদের সুন্দর মতামত জানাতে পারেন। দর্শক আপনারা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভকামনা। আমরা ছোট্ট একটা ব্রেকে যাব, ব্রেকের পরে আমরা এসে আমরা আরো কথা শুনবো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবো। আমরা আমাদের অতিথির কাছ থেকে আমরা আজকে যেসব বিষয়গুলো অবতারণা করব সেসব বিষয়গুলো আপনারা অত্যন্ত উপকৃত হবেন। যিনি জিওনাসের ডাবল ডিরেক্টর হিসেবে যিনি যাত্রা শুরু করে আজকে তার অভিজ্ঞতা শেয়ার করছেন, যিনি প্ল্যাটফর্মে তাদের কি কি বিষয়গুলো চিপ ছিল সেগুলো আজকে আমাদের সঙ্গে শেয়ার করতেন। আমরা জানবো প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের কাছে কি কি আমরা আশা করতে পারি, এই বিষয়গুলো আমরা বিরতির পরে জানবো। আমরা জানবো বাংলাদেশের মানুষ সারা ওয়ার্ল্ডে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যারা মৃত্যুবরণ করে তাদেরকে কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা লাশ দেশে নেওয়ার ব্যাপারে, এইসব বিষয়গুলো আমরা জানবো। আমরা জানবো দেশের সাথে বিদেশের, আমাদের বিশেষ করে আমেরিকাতে বিজনেস যে সিস্টেম আছে এই সিস্টেমের জন্য বাংলাদেশের সরকারের কোনো উদ্যোগ আছে কিনা, এই বিষয়গুলো আমরা জানবো ছোট্ট একটা বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। আজকে আপনারা দেখছেন রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে বিডি সংবাদের বিশেষ আয়োজন প্রবাস আলাপন। আর আজকের অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশ সুপার মার্কেট এর প্রোপাইটর, গ্রামীণ যেটি প্রবাসী গ্রাম বাংলা সুপার মার্কেট, ওই মার্কেটের তিনি প্রোপাইটর জনাব মাসুদুল্লাহ সাহেব। তিনি একাধারে সোশ্যাল ওয়ার্ক নিয়ে যিনি দীর্ঘদিন কাজ করেছেন, যিনি জিওনাস এবং ডিফুতে যিনি কাজ করেছেন, যিনি আমাদের মেইন স্ট্রিমে বিশেষ করে এবিসিসিআই যেটি বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ আরো উনি অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন এবং প্রবাসীদেরকে নিয়ে যিনি ভাবেন চিন্তা করেন। বাংলাদেশে এবং প্রবাসে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা যারা দেশে যাচ্ছেন আসা যাওয়া করছেন, অনেকে মৃত্যুবরণ করে যান, তাদের জন্য বাংলাদেশ সরকারের কাছে কি চাওয়া আছে সেই বিষয়টি কিন্তু অনেকেরই প্রশ্ন। আমরা একটু যদি জানতে চাই যে বাংলাদেশ সরকারের কাছে আমাদের প্রবাসীদের চাওয়াটা কি হতে পারে, একটু যদি আপনি আমাদের অবতারণা করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও সুন্দর সুন্দর কোশ্চেন করার জন্য। প্রথমত, একজন প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্পদ, বাংলাদেশের জন্য সম্পদ। সম্পদ তখনই সম্পদ থাকে যখন সম্পদকে আমরা টেক কেয়ার করি। তো একজন প্রবাসী হিসেবে যেহেতু আমরা একটা বিশাল বাংলাদেশকে রিটার্ন দিচ্ছি, বাংলাদেশেরও দায়িত্ব প্রবাসীদের সর্বোচ্চ সম্মান দেয়া। প্রথমত আমরা চাই সম্মান,
এর মধ্যে একটু নোট দিয়ে রাখি যে আমাদের যে এই আন্দোলন হয়েছিল ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের সময়, কিন্তু প্রবাসীরা রেমিটেন্স তারা তাদের রেমিটেন্স অফ করে দিয়েছিল কিছু সময়ের জন্য। দেশে একটা চমৎকার একটা মানে এই বিষয়টাকে একটা কাজ করেছে, যেটা মানে একদম সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে, যেটা অর্থনৈতিক যে টাকাটা, ওইটা কিন্তু প্রবাসীরা এটা কষ্ট করে তারা তাদের এইটা অর্জন করছে। তাদের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে তারা অর্জন করে তাদের দেশে রেমিটেন্সটা পাঠাচ্ছে, তাদের পরিবার চলছে। এই বিষয়টা কিন্তু প্রবাসীরা খুবই মানে গুরুত্বের সাথে দেখেছে। এই বিষয়টাকে একটু আপনি যদি বলছিলেন। আন্দোলন হয়েছিল বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মূল ধারা, বেসিক্যালি আমরা প্রবাসীরা একযোগে বন্ধ করে দিয়েছিলাম বাংলাদেশের অর্থনৈতিক চাকা, যেই ফ্যাসিস্ট সরকারকে আমরা আর ক্ষমতা দেখতে চাই না, তার চাকা আমরা সচল রাখতে চাই না। আমরা এই আন্দোলনটার অনেক বড় ভূমিকা পালন করেছি। এখান থেকে আমরা নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে আমরা অনেক আন্দোলন করেছি, অনেক রেডি করেছি, অনেক ডেমনস্ট্রেশন করেছি। তো সেখান থেকে আমরা সারা পৃথিবীর সবাইকে জানান দিয়েছি যে আমরা এই সরকারের কর্মকাণ্ডকে সমর্থন করি না। আমাদের অর্থ দ্বারা তার কর্মকাণ্ড, এই মানুষের বিপক্ষের কর্মকাণ্ড আমরা পরিচালনা করতে দিব না। তো দেখেন, আমরা এর রেজাল্ট অলরেডি পেয়েছি। অতি অল্প সময়ই আমরা বাংলাদেশের স্বাধীনতার দ্বিতীয় ভাষণটা পেয়েছি এবং আমাদের দেশ এখন উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। তো প্রবাসী হিসেবে দেশের সরকারের যে বিষয়টা সবচেয়ে বেশি সচেতন থাকা, সেটা হচ্ছে একজন প্রবাসী অনেক কষ্ট করে দেশে ইনকাম করার পরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভূমিকা পালন করে, কিন্তু তার পরিবার কিন্তু তাকে দীর্ঘদিনের জন্য মিস করে। তো প্রথমত তার পরিবারকে বাংলাদেশে সুন্দরভাবে তারা যেন এক কথা নিরাপদে থাকে, কারণ প্রবাসীদের বিভিন্ন প্রকার অনিরাপত্তায় ভুগতে হয় দেশে গেলে, কিংবা তার ফ্যামিলিকে নিয়ে এখানে বসে চিন্তা করতে হয়। অনেক প্রবাসী দেখেছি যে তার ফ্যামিলিকে বিভিন্নভাবে বিরক্ত করে প্রতিনিয়ত স্থানীয় লোকরা। তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, যেখানে অনেকগুলো পদক্ষেপ রয়েছে, কিন্তু এগুলো যদি সুন্দরভাবে পদক্ষেপগুলো নেওয়া হয় এবং এই নীতিমালা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে কিন্তু সকল প্রবাসীদের চাহিদা পূরণ হয়ে যাবে। সব আইন কিন্তু বাংলাদেশে আছে, নেই শুধু আইনের প্রয়োগ। তো এই প্রবাসীদের নিয়ে যে আইনটা রয়েছে, প্রবাসী প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে, এই আইনটার বাস্তবায়ন দেখতে চাই সবার আগে। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন সেখানে কিন্তু গবেষণা করা আছে কি কি দরকার প্রবাসীরা যখন দেশে কোনো বাড়ি করে কিংবা কোনো সম্পদ কিনে, তখন তাদেরকে কিন্তু লোন দেওয়া হয় না। প্রবাসীদের জন্য সহজ শর্তে লোন দেওয়া হয়, কারণ প্রবাসীরা কখনো কারো টাকা মেরে দেয়নি। প্রবাসীরা কখনো ঋণ খেলাপি না। তারা জানে কতটুকু সে আয় করে, কতটুকু তাকে ঋণ নেওয়া উচিত, ততটুকুই তারা ঋণ নিবে। তো প্রবাসীদের জন্য ঋণের একটা সুব্যবস্থাপনা করা খুব বেশি প্রয়োজন, যাতে প্রবাসীরা সুন্দরভাবে দেশে একটা বাড়ি করে। কারণ যখনই তারা বিদেশে আসে, চিন্তা করে দেশের বাড়িটা কিভাবে সুন্দর করা যায়, দেশে কিভাবে সে এদেশে যদি 5 বছর 10 বছর 20 বছর থাকে, দেশে গিয়ে যেন সুন্দর একটা ব্যবসা করতে পারে। সেজন্য প্রবাসীদের পাশে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, যেন বিভিন্ন প্রকার ঋণ সুবিধা থেকে শুরু করে মানে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা খুব বেশি প্রয়োজন, যেন তারা খুব দ্রুত ঋণটা পরিশোধ করতে পারে। এর পাশাপাশি প্রবাসীদের জন্য যখন আমরা ইতিমধ্যে দেখেছি চলতি সরকার অনেক উদ্যোগ নিয়েছে, এয়ারপোর্টে তাদের জন্য ভিআইপি লাউঞ্জ করেছে। এই কার্যক্রমগুলো যাতে অব্যাহত থাকে, তো এই কার্যক্রমগুলো অব্যাহত যদি তারা রাখে, তাহলে কিন্তু প্রবাসীদের সকল চাহিদা, প্রবাসীরা কিন্তু তেমন কিছু চায় না, শুধু দিতে চায়। প্রবাসীদের কিন্তু তার ফ্যামিলির কাছেও কিছু চাওয়ার নেই, ফ্যামিলির ভালোবাসা, ফ্যামিলির সম্মান চায়। দেশের কাছেও কিছু চাওয়ার নেই, দেশের ভালোবাসা, দেশের সম্মান চায়। দেশের লোকরা প্রবাসীদের যেভাবে একটু ছোট চোখে দেখে, খাটো চোখে দেখে, ও বিদেশি, ও প্রবাসী, প্রবাসীদের কাছে স্পেশালি কুয়েত, কাতার, সৌদি আরব এইসব অঞ্চলের লোকদের কাছে মেয়েও বিয়ে দিতে চায় না। তো এই প্রবাসীরা যারা দেশের জন্য সোনার ছেলে, যারা দেশের অর্থনীতিকে সচল করতেছে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতেছে, তাদেরকে যেন তাদের জন্য বৈষম্য না করা হয়। তো প্রবাসী বৈষম্য আন্দোলন আমরা এভাবে, সামাজিক আন্দোলন এভাবে করতে চাই। আমরা বলতে চাই এই ধারা রেখে যে প্রবাসীরা বাঙালি, বাংলাদেশের সোনার ছেলে, এরাই সোনার ছেলে। আমরা যে শুনেছি এমন ছেলে কখন হবে এদেশে যে কথায় না বলে কাজে বড় হবে, আসলে প্রবাসীরাই সেই সোনার ছেলে। আপনারা হয়তো আইডেন্টিফাই করতে পারতেছেন না। এই সোনার ছেলেগুলো কি আপনি হয়তো অবহেলা রেখেছেন,
অবহেলিত তারা। এই অবহেলা না রেখে তাদেরকে যোগ্য সম্মান দেন। একটু রিয়েলাইজ করেন আপনার ভাতটা যে আপনি খাচ্ছেন এটাও প্রবাসীদের টাকায় হচ্ছে, আপনি যে রাস্তায় পথ চলেন সেটা প্রবাসীদের টাকায়, আপনি যত উন্নয়ন কর্মকাণ্ড দেখেন সবই প্রবাসীদের টাকা ইভেনচুয়ালি। সো যেহেতু প্রবাসীরা আপনার অর্থনৈতিক চাকা সচল রাখতেছে, এই জন্য আপনাকে প্রবাসীদের সম্মান জানাতেই হবে। আর যদি আপনি প্রবাসীদের সম্মান না জানান, প্রবাসী এই কঠিন জীবন কেউ বরণ করবে না। আপনারা অনেক নাটক দেখতে পারেন, নাটকে এই কথাগুলো বলতেছে একজন প্রবাসীরা কিভাবে বঞ্চিত হচ্ছে, সারা জীবন টাকা সঞ্চয় করে বউয়ের কাছে বাড়াচ্ছে, বউ হয়তো এই টাকা নিয়ে হয়তো আরেকজনের সাথে ভেগে যাচ্ছে। এরকম প্রতিনিয়ত অসংখ্য প্রবাসীদের গল্প বিভিন্ন নাটকে কিন্তু সম্প্রচার করা হয়। একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন, যিনি আপনার রুজি রুটি দিচ্ছে তার সাথে কি আপনার এই ব্যবহারটা করা উচিত কিনা। যিনি না থাকলে আপনি যদি গাছের ডালে থেকে গাছের গোড়া কাটেন তাহলে তো আপনি বেশি দিন টিকতে পারবেন না। সো আপনার এই জায়গা থেকে বুঝতে হবে আপনার সবকিছু আসতেছে প্রবাস থেকে। সো একটু এদেরকে মর্যাদার দৃষ্টিতে দেখবেন, এটাই প্রবাসীদের চাওয়া। অনেক চমৎকার, ধন্যবাদ আপনাকে। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে আহ, যদিও আমাদের বছরের শেষ পর্যায়ে, আমরা এখন অনেকেই বাংলাদেশে যেমন রাত্র 31st নাইট চলে যাবে। আলহামদুলিল্লাহ, আসুন আমরা নতুন বছরের প্রথম দিনে এবার বুধবার দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ পহেলা রজব, যেহেতু রোজা নামাজ দিয়ে শুরু করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত গুলো ফলো করি, এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ তাআলা যেন আমাদের অতীতে যেসব গ্লানি গুলো ছিল, অকল্যাণকর কাজগুলো ছিল, অপ্রত্যাশিত কাজগুলো ছিল, সেগুলো যেন আমরা থেকে শিক্ষা নিয়ে নেক্সট যে আমাদের মানে বছরটা আসছে, নতুন বছরটা আসছে, সেই বছরটা যেন আমরা ভালো কাজ দ্বারা পরিবর্তন করতে পারি। মানুষের ঋণগুলো আমরা যেগুলো দেয়া নেওয়া হয় এগুলোর জন্য আমরা পরিশোধ করে দেই, মানুষের সাথে শুভ সম্পর্ক বজায় রাখি। আমরা অনেকেই আজকে দেখছি যে যারা ছিল কিন্তু হঠাৎ করে দেখলাম যে তারা মৃত্যুবরণ হয়ে গেছে, চলে গেছে। তো প্রবাসী যারা এরকম, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম যে যারা প্রবাসে মৃত্যুবরণ করে তাদের লাশ যদি দেশে নিতে চায় তাহলে আপনি সরকারের কাছে কি আবেদন করতে পারেন? এই প্রশ্নটা একটু যদি আমি আপনার শেষ একটু প্রশ্ন যদি একটু জানতে চাই, কিভাবে কি? সুন্দর কোশ্চেনটা হয়তো আমি কভার করতে পারিনি। প্রথমত দেখেন, আমরা কিন্তু সমবায় ভিত্তিতে কোনো না কোনো ভাবে লাশ পৌঁছেই, বাট গভর্নমেন্ট যদি এখানে কোন একটা ফান্ড তৈরি করে যে লাশের জন্য যে খরচটা আছে এই খরচটা যদি তারা বহন করে, তাহলে কিন্তু আমাদের এই প্রবাসীদের এই কষ্টটা থাকে না। একটা লোক মারা যাওয়ার পর আমরা অসংখ্য লোকের দ্বারে দ্বারে যাই যে একটু হেল্প করেন ওনার লাশটা দেশে। আর বিশেষ করে এটা খুবই জরুরি, কারণ তার পরিবার, বউ বাচ্চা, ফ্যামিলি, সন্তান অনেকেই আছে, শুধু সে বিদেশে প্রবাসে সে বিদেশ হিসেবে কাজ করছে অনেক বছর ধরে, বাট সে যখন যখন তার লাশটা দেশে যায়, তার পারিবারিক গুরুস্থান থাকে বা আশেপাশে থাকে গুরুস্থানে, জিয়ারত করতে পারে, তার কবরে যেতে পারে, তার সন্তান, মা বাবা, তার এটা ওইটা, এই জিনিসটা কিন্তু বঞ্চিত হয়ে যায় যদি তার লাশটা দেশে না যায়, ভাই আমার এরকম একটি ব্যাপার থাকে। এই বিষয়টাকে আপনি বলছিলেন, সুন্দর করে যদি কন্টিনিউ করেন প্লিজ। আসলে আমরা যদি প্রবাসীদের যোদ্ধা বলি, একজন যোদ্ধা যদি মারা যায় তার জন্য কিন্তু স্পেশাল কবরস্থান আছে, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান কিন্তু দেওয়া হয় যখন আমাদের দেশের যোদ্ধারা দেওয়া হয়। প্রবাসীদের জন্য আমি যেহেতু অসংখ্য লোক, আমি জানি না এটা গভর্নমেন্টের পক্ষে সম্ভব কিনা, বাট এরকমেরই অন্তত কাছাকাছি কোনো একটা ব্যবস্থা করা উচিত, যেন তাদের রাষ্ট্রীয় সম্মানের পর্যায়ে কিছু একটা তাদের জন্য তৈরি করা হয়। তখন মানুষ প্রবাসী হিসেবে নিজেকে গর্বও করবে এবং তার জেনারেশনও শহীদ যেভাবে হলে মানুষ বলে আমি মুক্তিযোদ্ধার ছেলে, মুক্তিযোদ্ধার ভাই, মুক্তিযোদ্ধার, এই গর্বটা তখন তারা করবে। তার মানে প্রবাসীরাও কিন্তু দেশের মুক্তিযোদ্ধা, যারা স্বাধীনতার জন্য যুদ্ধ না, তারা অর্থনৈতিক যুদ্ধ করতেছে, ডেফিনেটলি রাইট উন্নয়নের জন্য কাজ করতেছে। তো তাদেরকে মুক্তিযোদ্ধা সমানের সম্মান দিয়ে মানে শহীদ বা বুদ্ধিজীবী কবরস্থানের যে এরকম ব্যবস্থা আছে, এরকম ব্যবস্থা যদি গভর্নমেন্ট করতে পারে তাহলে প্রবাসীদের সম্মান উন্নত করা হবে। আমি গভর্নমেন্টকে বলবো আমাদের সাধ্য সমন্বয় করে যতটুকু সম্ভব তাদের সম্মানের সাথে দাফন করার ব্যবস্থা, প্লাস তাদের জন্য একটা ভর্তুকি খাত, যেন তার ফ্যামিলি তার লাশটা সুন্দরভাবে নিতে পারে, বিনা খরচে নিতে পারে। বিনা খরচ সম্ভব কিনা আমি জানি না, কারণ এমন কিছু বলা যাবে না যেটা সম্ভব না, যেটা আমাদের দেশের পক্ষে বোঝা। যতখানি সম্ভব গভর্নমেন্টের একটা সাবসিডিয়ারি যেন এটা 50% খরচ অন্তত বহন করে, 25% একটা ভর্তুকি যেন এখানে থাকে, সেটা গভর্নমেন্টের বাজেট অনুযায়ী। এখানে বাজেটটা দিন দিন আমরা, হ্যাঁ এমনও হতে পারে প্রবাসীদের আয়ের 10% টাকা এই ফান্ডে বরাদ্দ রাখবে গভর্নমেন্ট,
তাদের উন্নয়নের কর্মকাণ্ডে, প্রবাসীদের উন্নয়ন কাজে, দেশের উন্নয়নের পাশাপাশি, তাহলে প্রবাসীরা মনে তাদের দুঃখ কষ্ট দূর হবে যে আমাদের জন্য গভর্নমেন্ট ভাবতেছে, আমরাও রিটার্ন ব্যাক পাচ্ছি। আরেকটা বিষয়, আপনার কমেন্ট আমি দেখতেছি, আজকে একজন লিখছে আজকের প্রোগ্রামটি ভালো চলছে তবে শব্দ একটু কম, এমএলএম নিয়ে জানার আগ্রহ প্রচুর। এমএলএম নিয়ে এই কথাটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে আগ্রহ জানার জন্য। সেটা একটু যদি আমি যারা মানে জিওনাসের মতো প্ল্যাটফর্মে এবং যারা মানে আপনার যে ডিফু সহ আরো যেসব প্ল্যাটফর্মে কাজ করতে চায়, তাদের প্রতিবন্ধকতা দূর করে কিভাবে তারা স্মুথলি কাজ করতে পারবে, এই পরামর্শটা যদি আপনি দিতেন, অনেকে এটা জানতে চাচ্ছে। অনেক সুন্দর কোশ্চেন। আসলে আমি বলবো, যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং তথা এমএলএম একটা নতুন ইন্ডাস্ট্রি, মানুষের কাছে এটার ধারণা খুবই কম। তো আমি আগে আসি এমএলএম কি। কোন একটি পণ্য ফ্যাক্টরিতে তৈরি হয়, সেটা ভোগ করে একজন ভোক্তা। এই ভোক্তার কাছে পণ্যটি পৌঁছায় একটা সিস্টেমে, যেটা আমরা ট্রেডিশনাল সিস্টেম বলে জানি। যেমন ফ্যাক্টরি থেকে আসে এজেন্টের কাছে, এজেন্ট থেকে আসে হোলসেলার কাছে, হোলসেলার থেকে আসে রিটেল সেলারের কাছে, অথবা আসে কাস্টমারের কাছে। আর এই কাস্টমারকে জানায় পণ্যটি সম্পর্কে মিডিয়া বা বিজ্ঞাপন। নেটওয়ার্ক মার্কেটিং তথা এমএলএম এর বক্তব্য হচ্ছে, এই বিজ্ঞাপন এবং মধ্যস্বত্ব ভোগীদের কারণে পণ্যের দাম অনেকখানি বেড়ে যায়। কোন একটা পণ্য 10% থেকে 20% খরচে তৈরি হয়, যেটা বাজারে আছে 100%-এ। তো এই টাকাটা মূলত ভোক্তার টাকা। এই টাকাটাকে বাঁচিয়ে, যতখানি সম্ভব বাঁচিয়ে ভোক্তাকে কিভাবে দেয়া যায়, আর এই বাঁচানোর পরে ভোক্তাকে সে আপ টু 80% বন্টন করে বা বেঁচে যাওয়া টাকাটা, আর 20% রাখে নেটওয়ার্ক মার্কেটিং তথা এমএলএম সিস্টেম। এই 80% টাকার আবার 20% একজন সরাসরি কাস্টমার লভ্যাংশ পায়, আর বাকি 60%, যেহেতু এটা বিপণন কর্ম একটা প্ল্যাটফর্ম, এই বিপণনে যারা সহযোগিতা করে, যাদেরকে আমরা বলি ডিস্ট্রিবিউটর, এই ডিস্ট্রিবিউটরদের মধ্যে কোম্পানি 60% বন্টন করে, যেখান থেকে একজন ক্রেতার একটা চমৎকার আয়ের সুযোগ তৈরি হয়। তো ক্রেতা থেকে ক্রেতার সাথে ক্রেতার আন্তঃব্যক্তিক সম্পর্ককে কেন্দ্র করে মূলত বাজার সৃষ্টি করা হচ্ছে এমএলএম এর মূল উদ্দেশ্য। আবারও বলি, ব্যক্তির সাথে ব্যক্তির একটা আন্তঃব্যক্তিক সম্পর্ক আছে। যেমন আমি জহির ভাইকে চিনি, এখন জহির ভাই আমাকে চেনে। এই যে সম্পর্কটাকে কাজে লাগিয়ে কিভাবে একটা ইনকাম সোর্স তৈরি করা যায়, দ্যাট মিনস রিলেশনশিপ মার্কেটিং আমরা এটাকে বলে থাকি। সো এই রিলেশনশিপ মার্কেটিং, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ইনফরমেশনটা দেয় যে তুমি কি একটা এক্সট্রা ইনকাম করতে চাও, বা তুমি কি একটা পার্ট টাইম ইনকাম করতে চাও, আমার সাথে সুযোগ রয়েছে। 10 জন ব্যক্তি হয়তো সুযোগটা দেখলো, 2 জন ব্যক্তি দিয়ে হয়তো সুযোগটা গ্রহণ করলো। এই 2 জন ব্যক্তিকে আমরা প্রশিক্ষণের আলোকে দক্ষ করে তাকে কিন্তু আবার একই কাজটা কন্টিনিউ করতে বলি। তাহলে এরকম একটা বিশাল নেটওয়ার্ক তৈরি হয় ব্যক্তিদের মধ্যে, এবং প্রত্যেকটা লোকেরই ইনকামের সোর্স তৈরি হয় এই ইন্ডাস্ট্রি থেকে, যেখান থেকে $1 মিলিয়ন পর্যন্ত মান্থলি ইনকাম অসংখ্য লোক করে থাকেন। তার মানে কোটি কোটি টাকা কিন্তু এখানে এই ইন্ডাস্ট্রি থেকে মানুষ ইনকাম করে। আমরা যদি নেটওয়ার্ক মার্কেটিং এর টার্নওভার দেখি, তাহলে $182 বিলিয়ন প্রতি বছর টার্নওভার হচ্ছে। যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টার্নওভার হয় $90 বিলিয়ন, সেখানে $182 বিলিয়ন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ। যেখানে ন্যাচারাল ফুড ইন্ডাস্ট্রি টার্নওভার হয় $80 বিলিয়ন, সেখানে নেটওয়ার্ক মার্কেটিং $182 বিলিয়ন। যেখানে এনএফএল, ন্যাশনাল ফুটবল লিগ বা ফুটবল ইন্ডাস্ট্রিতে যেখানে টার্নওভার হয় মাত্র $9 বিলিয়ন, তার 20 গুণ অর্থাৎ $180 বিলিয়ন টার্নওভার নেটওয়ার্ক মার্কেটিং এ। প্রতি 5 জন ওমেন এন্টারপ্রেনার যারা মাসে $1 লক্ষ বেশি ইনকাম করে, তার 4 জনই আসে নেটওয়ার্ক মার্কেটিং থেকে। প্রতি 5 জন নিউ মিলিয়নিয়ারের একজন আসে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে। 112 মিলিয়ন লোক সারা পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাকে ফুল টাইম হিসেবে নিয়েছে। তাহলে আপনি একটু হিসাব করে দেখেন, আমাদের বাঙালিরা এই ইন্ডাস্ট্রি থেকে দূরে থেকে নিজেকে কিভাবে বঞ্চিত করতেছে। নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে জানার জন্য আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন, অসংখ্য নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কম্পেনসেশন প্ল্যান আছে। আমি বলবো না আপনি জিফুই করেন কিংবা জেনাস করেন, এখন আমি জেনাস নিয়ে কর্মকাণ্ড করব। আগামী 5 বছর আমি জেনাসটা কি প্রমোট করব, এটা হচ্ছে আমার প্ল্যান। দেন আমি হয়তো আর কোনো কাজ করবো না, আমি রিটায়ারমেন্টে যাব। তো আমি আমন্ত্রণ জানাবো, আপনার ইউটিউবে সার্চ দেন জেনাস বিজনেস প্রেজেন্টেশন। জেনাস বানানটা হচ্ছে JEUNESSE, জেনাস বিজনেস প্রেজেন্টেশন কিংবা কম্পেনসেশন প্ল্যান দিয়ে সার্চ দিলে আপনি ইউটিউবে এটা পাবেন। কিংবা আপনি দেখবেন আশেপাশে আপনার পরিচিত কেউ আছে কিনা,
নেটওয়ার্ক মার্কেটিং করে তার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি না পারেন আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার 3478916940। এছাড়া আমার ফেসবুক মোহাম্মদ MOHAMMED মোহাম্মদ মাসুদ রানা দিয়ে আপনি দেখতে পারেন। আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের হেল্প করতে পারবো। তার নিউ ইয়র্কে যারা আছেন, আমাদের জ্যাকসন আইডি একটা অফিস আছে 74-09 37 এভিনিউ, যেটা আমাদের জ্যাকসন হাইটে সাগর চাইনিজের দোতলায়। এছাড়াও আমাদের জামাইকে একটা অফিস আছে যেখানে আপনারা এসে যোগাযোগ করতে পারেন, যেখানে আমরা আপনাদেরকে হেল্প করব। আর আমাদের জহির ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। জহির ভাই আমাদের প্রজেক্টের সাথে জড়িত, তিনিও আপনাকে হেল্প করতে পারেন। তো আমরা আমার নাম্বার হলো 3478724577। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। তো ভাই যেটা বলতেছিলেন সেটা হলো যে আমাদের এইখানে যে প্ল্যাটফর্ম গুলো আছে, যারা আমাদের সাথে MLM নেটওয়ার্ক মার্কেটিং করতে চায়, তাদের এখান থেকে আপনার যেমন দেখা গেছে ব্রোঞ্জে আমি থাকি, আপনি জামাইকাতে আছেন, আমাদের এখানে ডাক্তার মুক্তার ভাই আছেন। এখানে কি আপনি কোনো এরকম জিওনাস এর কোনো ইয়া করতে চান, শাখা বা এরকম কিছু করতে চান, না আপনার এরকম প্ল্যান পরিকল্পনা আছে কি জামাইকাতে, জ্যাকসন হাইটসে? মিটিং করেছি, যেহেতু গতকালকে যেহেতু পরশুদিন আমি লস অ্যাঞ্জেলস গিয়ে জেনাসের যিনি নতুন সিইও তার সাথে মিটিং করেছি। ওখানে প্রায় 200 লোক ছিল, তাদের লিডারদের নিয়ে তারা মিটিং ডেকেছে ডায়মন্ড। এবং আমাদের আসিফ সাহেব এটাতে অনেক সময় দিয়েছিলেন, এবং আমাদের মীর আহমেদ মিরু সাহেব এটা অনেক সময় দিয়েছিলেন এবং এটার সাথে ছিলেন। অনেকই সম্ভাবনা একটা ব্যাপার ছিল এটাতে। হ্যাঁ, এই জন্য এটার প্রতি আসলে এটা সন্তানের যেরকম লালন করলে সন্তানকে যেন ওন করে, এরকম মনে হয়েছিল যে এটা আপনার একটা গড়া একটা সন্তান। হ্যাঁ, এটা ভবিষ্যতে সে শুরু করি। আমরা ব্রোঞ্জেও শাখা করতে পারবো, শাখা করা কোনো সমস্যা না। যেখানে আমাদের কর্মকাণ্ড আছে, যেখানে আমাদের রেগুলার চাহিদা আছে, সেখানেই আমরা আমাদের অফিস নিতে পারি। এটা আমাদের ব্যক্তিগত অর্থায়নে যদিও, তারপর লিডার হিসেবে আমি সবাইকে সাপোর্ট দিই, অফিস ভাড়াগুলো আমিই পে করি। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, যে কোনো জায়গায় আমরা করতে পারি। ইতিমধ্যে আপনি আমাকে একটি জায়গায় মানে রুবি টাউনের বাড়িতে আমাকে একটা ইয়েও দিয়েছেন, জায়গাও দিয়েছেন কাঠারেটি। ওইখানে আমি এসেই আপনার আমেরিকাতে এসে আপনার এখানে প্রথম যোগাযোগ করেছি, এবং আপনার সঙ্গে আমার একটি গুড সুসম্পর্ক তৈরি হয়েছে। আমি আপনাকে ফোন করি, আপনার এই বিজনেসটা যেন তরুণ সমাজ এগিয়ে এসেছে, সারা ওয়ার্ল্ডে যে মানুষগুলো প্রত্যেকে দেখছি যে আপনার খুবই ভালোভাবে এটা অ্যাচিভ করতেছিল। তো একটা মানে ওই দ্বার উন্মোচন করার জন্য আপনার যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এবং আমি মনে করি যে এখানে যারা আসবে আমার মনে হয় তারা আর প্রতারিত হবেন, অনেকে মানে প্রতারিত হয়ে গেছে, অনেকের যে ধারণাটা, এই ধারণাটা আসলে আমার মনে হয় সম্ভাবনার ধারণা হয়ে যাবে। সেই জিনিসটাকে আমি ফোন করি, ভাবি। আপনি এই ব্যাপারে কি বলবেন? এই জায়গাটায় প্রতারণার জায়গায় দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং এ প্রতারণা বা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আপনি যে টাকা দিয়ে জয়েন করতেছেন সম্পূর্ণ টাকার পণ্য পেয়ে যাচ্ছেন, তার মানে আপনার ক্ষতিগ্রস্তর কোনো চান্স নাই। এখন আপনার কাছে পণ্য আছে, পণ্য ব্যবহার না করলেই কিন্তু আপনার কাছে মনে হয় আমি ঠকেছি বা প্রতারিত হয়েছি। আপনাকে আগে জানতে হবে এই প্রোডাক্টগুলো আপনি কি নিচ্ছেন, কেন নিচ্ছেন। যেমন জেনাসের একটা প্রোডাক্ট আছে রিজার্ভ, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাক্ট। প্রত্যেকটা লোক জয়েন করার পর তাকে রিজার্ভ দেওয়া হয়। এই যে রিজার্ভ যদি আপনি রেগুলার খান, আপনি কিন্তু সকল প্রকার রোগ ব্যাধি থেকে আপনি নিজেকে মুক্ত রাখতেছেন। দ্যাট মিনস আপনি যে চমৎকার একটি প্রোডাক্ট রিজার্ভ, রাইট, আপনি যে প্রতিনিয়ত খেয়েছেন ধুলিকণা বালিকণা থেকে, যেগুলো থেকে আপনার শরীরের মধ্যে জমা হয়ে ডায়াবেটিক্স, ক্যান্সার, হার্ট ডিজিজ, হাইপারটেনশন, ব্লাড প্রেশার, এই জাতীয় রোগগুলো তৈরি হচ্ছে। আপনি সুস্থ দেহে প্রতিদিন একটি রিজার্ভ খেলে আপনার কিন্তু এই রোগটা হচ্ছে না। দেখেন আমার কাছে কিন্তু রিজার্ভের বক্সটা এই যে সাথে সামনে কিন্তু, ঠিক আছে, বক্সটা আমাকে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি, আপনার জন্য আমার রিজার্ভের বক্স আছে, সামনে রেখেছি এই জন্য আপনাকে দেখানোর জন্য যে আপনার জন্য আছে। তো এখন দেখেন, এই রিজার্ভ একটা প্রোডাক্ট নিয়ে শুধু বলি, প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত প্রয়োজন। আমি আমার দর্শকদেরকে পাঠিয়ে দেব সবার জন্য। আপনাকে আমি যেটা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, থিঙ্ক নেটওয়ার্ক মার্কেটিং অ্যান্ড গ্রো রিচ। নেটওয়ার্ক মার্কেটিং জানেন, ধনী হন, এটা একটা স্লোগান আছে। সো এই স্লোগানটা যদি আপনি একটু রিয়েলাইজ করেন। আমার প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। জি, আমি 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি প্রোগ্রামটা। জি। তো যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে মানুষের আগ্রহ আছে, বাট শুধুমাত্র যথেষ্ট এডুকেশনের অভাবে তারা এখান থেকে তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারতেছে না।
এই জন্য প্রতি সপ্তাহে আমরা ট্রেনিং এর আয়োজন করেছি। জ্যাকসনাইট অফিসে সোমবার, জামাইকা ফাল্গুনি রেস্টুরেন্টে রবিবার। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। হিলসাইডে 170 স্ট্রিটে সিটাউনের অপর সাইডে ফাল্গুনি রেস্টুরেন্ট। এখানে প্রতি রবিবার আমার পক্ষ থেকে বিরিয়ানিরও দাওয়াত রইল সবাইকে। আপনারা আসবেন, আমাদের সাথে ডিনার করবেন, বিরিয়ানি খাবেন এবং এই সম্পর্কে 2 ঘন্টা ওয়ার্কশপ হবে প্রতি রবিবার জামাইকে, প্রতি সোমবার জ্যাকসনাইটে। তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন, দেখুন, বুঝুন, নিজেকে দক্ষ করুন, সমৃদ্ধশালী লাইফ গড়ুন। বিডি সংবাদ আপনার পাশে ছিল, আছে, থাকবে। চমৎকার ভাবে আপনি যে কথাগুলো বলছিলেন আমরা শুনছিলাম, বর্ণনা দিচ্ছিলেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আপনাকে আর সময় দিতে পারছি না। আপনি 30 সেকেন্ডের মধ্যে শেষ করে দিয়েছেন চমৎকার ভাবে। আমরা দর্শক এবং শ্রোতা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও আমরা আন্তরিক শুভকামনা জানাই। নতুন বছর সামনে চলে আসছে। এটা একটি বিজয়ের মাস, বিজয়ের মাসের শেষ দিন আজকে, ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে, বিজয়ের এই মাসে আমরা যারা আত্মাহুতি দিয়েছিলেন, আমাদের দেশের জন্য যারা রক্ত দিয়েছিলেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। বিজয়ের দিনের এই দিনে একটি কথা কবিতার পংক্তি মনে করছে যে, বিজয়ের দিনে শুনিকার বাণী, হয় নাই ওরে ক্ষয় নাই। বিজয়ের দিনে শুনিকার বাড়ি, ভয় নাই ওরে ভয় নাই। নিঃশেষে প্রাণ যে কোন দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তো আমাদের যেন এরকম মানসিকতা থাকে যেন আমরা আমাদের কাজগুলো করতে পারি। আমরা যেন আমাদের ড্রিম, আমাদের স্বপ্ন যেটা আছে, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা যেন চেষ্টা, সাধনা আর প্রার্থনা চালিয়ে যাই। আমরা যার কাছ থেকে আজকে সুন্দর কথাগুলো শুনলাম, সেই কথাগুলো আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে চাই। আমরা নতুন বছরের এই দিনে সবাইকে আন্তরিক শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের অতিথিকে আমরা আমাদের আন্তরিক শুভকামনা জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, স্পেশালি আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসসালাম।